চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষের ঢল। অপরাধীরা ছাড় পাবে না, হুঁশিয়ারি উপদেষ্টার। এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি, তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধার সৃষ্টি হতে পারে। চিন্ময় কাণ্ড ঘিরে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। কালকের মধ্যেই সরকারকে পদক্ষেপ জানাতে বললেন আদালত। সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। নিরপেক্ষ থেকে ভোটারের আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কি প্রস্তাব দিচ্ছে এটা একটু বিবেচনায় নিয়ে ওনারা একটা সার্চ কমিশন গঠন করতে পারতেন। সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার পরই আশা করছি এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে। নবীনগর চন্দ্রা মহাসড়কে টানা 24 ঘন্টা অবরোধ। 4 বছর আগের বকেয়া চায় লেনি ফ্যাশনের শ্রমিকরা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। 2 দফায় সম্পন্ন হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এদিকে এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এ পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেওয়া হবে। যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বিষয়বস্তু, এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি, তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধার সৃষ্টি হতে পারে। এদিকে প্রথম জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। বেলা 11:30টায় শত শত মানুষের উপস্থিতিতে সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আরও অনেকেই। এ সময় সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হাসনাত ও সার্জিস। চট্টগ্রামে যে বিক্ষোভ হওয়ার কথা সে ব্যাপারে জানাতে আমাদের সহকর্মী শহীদুল সুমন আছেন, যাচ্ছে তার কাছে। সুমন, আপনার কাছে এই বিক্ষোভের বিষয়ে সবশেষ কি আপডেট আছে? বিক্ষোভে কারা কারা থাকতে পারেন এবং কখন শুরু হতে পারে বিক্ষোভ? সোহার, প্রায় ঘন্টা খানিক ধরেই কিন্তু টাইগার পাস মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা বিক্ষোভ করেছেন এবং কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়েছে এবং পরবর্তী আরেকটি বিক্ষোভ সমাবেশ কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে নগরীর বহদ্দারহাট মোড়ে। এখানে যেই বিক্ষোভ সমাবেশ, সেখানে ছাত্র জনতা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সমাবেশে যোগ দিয়েছেন। তার বাইরে কেন্দ্রীয় সমন্বয়ক আমরা দেখেছি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এখানে উপস্থিত থেকে তারা বক্তব্য দিয়েছেন এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ একজন আইনজীবীকে যে হত্যা করা হলো সেটি কারা করেছে সেটি যেমন চিহ্নিত করতে হবে, সেই সাথে যে গতকাল পুরো দিনব্যাপী যে আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যরা যে বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের আসলে বিচার করতে হবে। সেই সাথে ইসকনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে আসলে নিষিদ্ধ করার দাবিও এখান থেকে আসলে সাধারণ ছাত্র জনতা আসলে এখানে তারা দাবি তুলছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে গতকাল থেকেই সাধারণ ছাত্র জনতা বিভিন্নভাবেই তারা বিক্ষোভ করছেন, অলিতে গলিতে বিক্ষোভ করছেন। তারা গতকালের যে ঘটনা সেটির সাথে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় বারবার আনার কথা বলছেন। সেই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি কিন্তু আমরা দেখছি গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই ইসকনের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে বর্তমান
সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ইসকনের সদস্যরা। সেই সাথে ইসকনের যিনি নেতা রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে আসলে বিস্তর অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তিনি ভারতীয় দালাল হিসাবে এখানে সাধারণ মানুষ তাকে আখ্যা দিচ্ছেন। সেই সাথে ভারতীয় হয়ে, ভারতের হয়ে কাজ করার অভিযোগ আসলে তার বিরুদ্ধে এখানকার সাধারণ মানুষ। দিনব্যাপী আসলে তার এই যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। আপনি জানেন গতকালকে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের পর সকাল থেকে 2 দফা জানাজা তার হয়েছে এবং এই মুহূর্তে তার মরদেহবাহী যে গাড়ি রয়েছে সেটি কিন্তু তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে দুপুরে একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে। সোহার। সুমন, ধন্যবাদ আপনাকে। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে, এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত কালকের মধ্যে সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছে। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন জেলার আইনজীবীরা। সকালে রাজশাহী আদালত চত্বরে কর্মসূচি পালন করেন জেলা বার কাউন্সিলের সদস্যরা। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, উগ্রবাদী সমর্থকরা আইনজীবী আলিফ হত্যায় জড়িত। তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান আইনজীবীরা। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই বিক্ষোভ মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে সমাবেশ হয়। আইনজীবী হত্যার বিচারের দাবি জানান এই পেশার সাথে সংশ্লিষ্টরা। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায় একদল যুবক বেধড়কভাবে পেটাচ্ছে সাইফুলকে। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও চিহ্নিত করা হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশের পর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ 2 ঘণ্টা অবরোধ করে রাখে অনুসারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাধে ত্রিমুখী সংঘর্ষ। এই সংঘাত আদালত প্রাঙ্গণ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় মেথরপট্টিতে আটকা পড়েন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় একদল যুবক বেধড়ক পেটাচ্ছিল সাইফুল ইসলামকে। পুলিশ বলছে আইনজীবী হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেষ্টা চলছে হত্যাকারীদের চিহ্নিত করার। শনাক্ত করে 3 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকিদের বিষয়েও পর্যালোচনা চলছে, শনাক্ত করার প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের কোনো বিশেষ পরিচয় আছে কিনা এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। যদি এই ধরনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। হত্যাকারী যেই হোক না কেন, যেই পরিচয়ই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সাইফুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। আমিন বাবু, যমুনা নিউজ। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর সেনাবাহিনীর নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পুলিশের ওপর হামলা ও আইনজীবী হত্যায় জড়িত সন্দেহে 27 জনকে আটক করা হয়। সকাল থেকে কোতোয়ালি থানার সামনে ভিড় করেছে আটককৃতদের স্বজনরা। আদালত প্রাঙ্গণ এবং আশপাশে ছড়ানো সহিংসতার সাথে আটককৃতদের কোনো সম্পৃক্ততা নেই এমনটা দাবি পরিবারের সদস্যদের। এদিকে পুলিশের সাথে সংঘর্ষ আইনজীবী হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় 2টি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 5 জনরে ধরছে, আগে আমার ছেলের ধরছে, আবার 4 জন আরো ধরছে, আমার ভাগনারে ধরছে।
বাগনা আছে আর 3 জন বস্তির লোক আছে স্যার। আমরা নিজে পেটে দিই, চাকরি করে ভাত খাই, চাকরি না করলে ভাত নাই আমাদের। আমাদের ভাই থেকে নিয়ে আইছে। আমার মায়ের জামাই সকালে এই যে স্কুলে যায় কাজে, সকাল স্কুল থেকে আইছে সন্ধ্যাবেলা ওরও লইয়া আইছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। 2018 সালের 29 অক্টোবর এই মামলায় রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গণঅভ্যুত্থানের পর গত 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির জন্য পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। জাতীয় প্রেস ক্লাবে ডক্টর মিলন হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এটার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানেটা কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে দুৎখাত করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেক টাকাটা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ন করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবেন? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে? একজন সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে? এদিকে যাবে না ওদিকে যাবে? তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকে এই সমস্ত কথা শুনতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার প্রস্তুত আছি, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি এটা শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন, তাদের বিচার করতে হবে। সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডাক্তার মিলন দিবসের স্মরণ সভায় এ মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলেরই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে। হুঁশিয়ার করেন, যারাই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবে তাদের প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। 90 এবং 24 সালের গণঅভ্যুত্থান থেকে সব রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি নেতা। বলেন,
ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে দেশটি নাক গলাবে না, এমনটাই তার প্রত্যাশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ডাক্তার মিলন স্বৈরশাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনও শিখিয়েছে স্বৈরাচারের নিপাত হবেই। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াবে না। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন এবং সাবেক সংসদ সদস্য আশম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, জুনাদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনল, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আশম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আশম ফিরোজ তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক এমপি, মন্ত্রী এবং তার দলের নেতাকর্মী মোট আজকে 15 জনকে বিভিন্ন থানা মামলা, হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, খালেদা জিয়ার খালাসের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, খালেদা জিয়াকে 7 বছরের যে সাজা দেওয়া হয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, সেই মামলাটি আপিল বিভাগে আপিল করেছিল আসামি পক্ষ এবং খালেদা জিয়ার আইনজীবীরা, এবং তারা খালাস চেয়েছিলেন। আপিল বিভাগ এবং সেই আপিলের শুনানি হয়েছে আজকে হাইকোর্টে, এবং সেই হাইকোর্ট আজকে বলেছেন যে আসলে এই ঘটনায় যে ক্ষমতার অপব্যবহার করে যে টাকা আত্মসাতের কথা যে বলা হয়েছে, সে যে অভিযোগে তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে সেটি আসলে প্রমাণিত নয় এবং তথ্য প্রমাণ নেই, এবং বিচারক এটিকে প্রত্যেকটা তথ্য প্রমাণ লাইন বাই লাইন পড়ে আজকে এই মামলায় যারা আসামি ছিলেন খালেদা জিয়া সহ বাকি সব আসামিকেই খালাস দিয়েছেন। অর্থাৎ এই ঘটনায় যে আপিল করা হয়েছিল সাজার বিরুদ্ধে, সেই আপিলটি আসলে মঞ্জুর হয়েছে এবং বাকি যে সাজা ছিল সেই সাজাটি বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই যে এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আগে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও কিন্তু খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। তো সব মিলিয়ে আসলে যে দুটি মামলা ছিল, মূলত যে দুটি মামলা নিয়ে আসলে দেশব্যাপী আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী এক ধরনের এই মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে নির্বাহী আদেশে বাসায় রাখা হয়। তবে কিছুক্ষণ আগেই এখানকার যারা বিএনপির আইনজীবী যারা ছিলেন, অর্থাৎ জয়নুল আবেদিন, কায়সাল কামাল সহ বেশ কয়েকজন আইনজীবী ছিলেন, তারা বলেছেন যে মূলত শেখ হাসিনা তার ক্ষমতা দেখানোর জন্যই কোনো তথ্য প্রমাণ ছাড়াই ক্ষমতা অপব্যবহার করেই খালেদা জিয়াকে এই সাজা দিয়েছিল, মূলত খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং দেশের মানুষের কাছে তার ইমেজ নষ্ট করার জন্যই আসলে মূলত এই ঘটনায় সাজা দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরে কিন্তু দুদকের যে আইনজীবী আসিফ হাসান, তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি বলেছেন যে এই যে ঘটনা, অর্থাৎ যে বলা হয়েছিল ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের, এই ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের কোনো প্রমাণ তারাও পাননি, তারাও কিন্তু এই বিষয়টি আদালতে বলেছেন। তো তারা এই বিষয়ে আবার উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে তারা আপিল করবেন কিনা সে বিষয়টি তারাও এখন নিশ্চিত না। তো বলা চলে যে দুটি যে মামলা ছিল, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এই দুটি মামলা থেকে কিন্তু এখন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, অর্থাৎ তার এই মুহূর্তে আর কোনো সাজার কোনো বিষয় থাকেনি, সে এখন আদালতের মাধ্যমে কিন্তু মুক্ত হলেন। সোহার, আশিক, ধন্যবাদ আপনাকে।
বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাজার হাজার দাবির মধ্যে রাজনীতিকদের বড় প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আগের 3টি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। বিএনপি, জামায়াত, সিপিবি সহ রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সতর্কভাবে। বলছেন, নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। প্রভাবমুক্ত থেকে কাজ করলে ইসি সেই চ্যালেঞ্জ উতরে যাবে, এমনটাই ভাবেন তারা। একবার বিনা প্রতিদ্বন্দ্বিতা, একবার দিন শুরুর আগে রাতে ভোট, আরেকবার ডামি প্রার্থীর অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় 2014, 18 ও 24 সালের সংসদ নির্বাচন। দলগুলো বারবার নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানিয়ে আসলেও দেখেনি সফলতার মুখ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পরে সরে গেছে আউয়াল কমিশন। সার্চ কমিটির ধারাবাহিকতায় দায়িত্ব নিয়েছে নাসির উদ্দিন কমিশন। এতে কি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটল? প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন তারা? এসব বিষয়ে কি ভাবছেন নেতারা? ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা নির্ধারণের বিষয়টা এবং পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, একেবারে জরুরি যে রিফর্মগুলো, সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার পরই আশা করছি এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সিদ্ধান্তের মধ্যে ঘটেনি। বেটার হতো যদি অন্তত এই সংস্কার প্রস্তাবগুলো আসলে তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কী প্রস্তাব দিচ্ছে এটা একটু বিবেচনায় নিয়ে দেন ওনারা একটা সার্চ কমিশন গঠন করতে পারতেন। বিএনপি জামাতের বাইরে অন্য দলগুলোতেও মিশ্র প্রতিক্রিয়া আছে। নিয়োগ প্রক্রিয়া মনোপুত হয়নি সবার। নির্বাচন প্রক্রিয়া সংশোধনেরও প্রত্যাশা আছে তাদের। যে নামগুলো গেছে, এইটা তো আপনি যদি বলেন এখন আমরা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে কারণ না কারোর প্রস্তাবিত, তো সেই অর্থে তো ওনাদের তো ফার্স্ট বায়াসনেস হতে পারে। আমাদের এমন একটা আইনের পর্যায়ে আসা উচিত যেখানে নির্বাচন কমিশনটা ওই আইনের মাধ্যমে অটোমেটিক্যালি চোজন হবে এবং সেখানে জায়গা থাকতে হবে নির্বাচন সম্পৃক্ত আপনার অভিজ্ঞতা। গতানুগতিকভাবে এর আগেও আমরা আমলাতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন গঠন করতাম এবং এবার আমাদের উপায় নেই, এবার এইভাবেই করতে হয়েছে। আমরা আশাবাদী যে এর মাধ্যমে যতখানি বেস্ট পাওয়া সম্ভব আমরা পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, কমিশনে একজনও নির্বাচন বিশেষজ্ঞ নেই। তিনি জোর দিচ্ছেন আগের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বোঝার উপর। নির্বাচনকে শুধু একটা আমলাতান্ত্রিক কাজের মধ্যে পড়ে, এটা কিন্তু কোনো আমলাতান্ত্রিক রেসপন্সিবিলিটি। একজন নির্বাচন এক্সপার্ট রাখাটা খুব প্রয়োজন ছিল। আমাদের দীর্ঘ প্র্যাকটিসটাই হচ্ছে মানে আমলাদের উপর নির্ভরশীলতা। হ্যাঁ, এবং এই আমলা নির্ভরশীল হয়ে কি আমরা বেটার কিছু করতে পারছি? কিছু করতে পারিনি। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। তখন তার জন্য রোডম্যাপ করাটা সহজ হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের মতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদ্ধতি সংস্কার হবে কমিশনের চ্যালেঞ্জ। গত 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, বাইরে বিশাল লাইন, কিন্তু ভিতরে কোনো ভোটার নেই। বিগত সরকারগুলো এই কাজ করেছে এবং নির্বাচন কমিশন তখন সরকারের তলবিভাগ হিসেবে কাজ করেছে। এই জন্য সরকারের তলবিভাগ হিসেবে কাজ না করে যাতে সক্রিয়ভাবে আলাদা নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে, সেটা একটা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। কমিশন গঠনের পর দলগুলোর এখন অপেক্ষা কবে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করছে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। আসলে ডিইপিজেড এলাকায় মঙ্গলবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। অভিযোগ, 4 বছর আগে কোভিড মহামারীর সময় লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তখন শ্রমিকদের 3 মাসের বেতন, আনার্ড লিভ, সার্ভিস বেনিফিট দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি। সেই দাবিতে গত 24 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে স্থবির হয়ে পড়েছে চলাচল, আটকা পড়েছে বেশ কিছু পণ্যবাহী ট্রাক। তবে বিকল্প পথে চলাচল করছে যাত্রীবাহী বাসগুলো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরও জানতে একটু আশুলিয়া যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। 4 বছর আগের বকেয়া আদায়ে এখন বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতদিন কি তারা কোনো স্টেপ নেয়নি? কোনো সমাধান কেন হয়নি এতদিনে? আসলে শ্রমিকরা কিন্তু তাদের যে পাওনা, সেই পাওনার জন্য গত 4
অন্তত আরো 10 বার এই বিষয়টি মানে দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা মহাসড়কে নেমেছিল। ব্যবসা কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবসময় বলেছিল, তাদের সময় নিয়েছিল তাদের পাওনা পরিশোধ করবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই পাওনাটি পরিশোধ করেনি। অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ তাদের যে বন্ধ করেছিলেন লেনি ফ্যাশন, লেনি অ্যাপারেলস নামে দুটি কারখানা, সেই কারখানার শ্রমিকরা কিন্তু তাদের যে পাওনা সেই পাওনাটি পাচ্ছে না গত 4 বছরেও। মানে একাধিকবার কিন্তু দেন দরবার হয়েছে, একাধিকবার বৈঠক হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়েছে, কিন্তু সেই আশ্বাসটি কিন্তু বাস্তবায়ন হয়নি। এর জন্য কিন্তু তারা বেশ ক্ষিপ্ত। আজকে গতকালকে কিন্তু শ্রমিকরা যখন এখানে অবস্থান নিয়েছিল তখন কিন্তু তারা বলেছিল যে পর্যন্ত এবার কোনো আশ্বাস নয়, যে পর্যন্ত তাদের পাওনা পরিশোধ না হবে সে পর্যন্ত কিন্তু তারা মহাসড়ক ছাড়বে না। গতকালকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ 30 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু তারা কিন্তু তাদের সেই দাবিতে অনড় রয়েছে। অর্থাৎ তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে, ডিপিজেড এর প্রধান ফটক রয়েছে সেখানে অবস্থান নিয়ে আছেন। আমরা দেখেছি যে প্রধান ফটকে তারা ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচির যে ঘোষণা দিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু বেশ তাদের দাবি যে পর্যন্ত বাস্তবায়ন না হবে সে পর্যন্ত কিন্তু তারা এখানে থাকার ঘোষণা দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। শ্রমিকরা কিন্তু বলছেন যে আসলে এর আগেও একাধিকবার বোঝানো হয়েছে, তারা কোনো শুধু আশ্বাসই দিয়ে যান, বাস্তবায়ন হয় না। তারা আশ্বাস নয়, তারা বাস্তবায়ন চান। তারা বলছেন যে পর্যন্ত টাকা না দিবে সে পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটা তারা অব্যাহত রাখবেন। সোহান, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের শিক্ষার্থীদের ওপর একতরফা হামলা করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পলিটেকনিক ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে হামলায় এনেছে বলে অভিযোগ করেছে বুটেক্সের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীদের চিকিৎসার দাবি জানায় তারা, পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। আর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি করে সামাজিক মাধ্যমে বুটেক্সের নারী শিক্ষার্থীদের নিয়ে কুৎসা বন্ধের দাবি করেছে বুটেক্সের শিক্ষার্থীরা। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করেছে বাংলাদেশ। শারমিন আক্তারের 96 রানের ইনিংসে আয়ারল্যান্ডকে 253 রানের টার্গেট দিয়েছে টাইগার্সরা। মিরপুরে ম্যাচটি কভার করছেন সহকর্মী সঞ্জন আইভি। সরাসরি যাচ্ছি তার কাছে। আইভি, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে টাইগার্সরা। ফারজানা শারমিনদের ব্যাটিং কেমন দেখলেন? সোহার দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ইভেন প্রেস বক্স থেকে খুবই আই সুদিং লাগছিল বাংলাদেশ নারী দলের ব্যাটিংটা দেখে, এবং প্রত্যেকটা ব্যাটারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তারা যেমনটা বলছিলেন আসলে যে আয়ারল্যান্ড তাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে আছে, বিশ্বকাপে তারা যা পারফর্ম করেছে তার থেকে বেটার পারফরমেন্স তারা ঘরের মাঠে করতে চায়। ভবিষ্যতে যেই 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে সরাসরি জিততে হলে আসলে আয়ারল্যান্ডকে এই সিরিজে আসলে হারিয়ে পূর্ণ পয়েন্টটা তো নিতেই হবে। সেটার জন্যই আসলে এত দারুণ ব্যাটিংটা তারা করেছে। প্রস্তুতি অনুযায়ী যেমনটা প্রস্তুতি করেছে তেমন করেছে তারা ব্যাটিং করেছে। ইভেন সর্বোচ্চ রানের রেকর্ডটা করার সাথে সাথে কিন্তু ওডিআইতে 13 ম্যাচ পর আসলে নারী দলের কেউ কোনো ব্যাটার আসলে একটা 6 মেরেছে। স্বর্ণা আক্তার দারুণ ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেটও সবচাইতে বেশি 144.44 ছিল। তাছাড়া দারুণ ব্যাটিং করেছে শুরুর 2 ওপেনার, এবং উদ্বোধনী জুটিতে আসলে 59 রানের একটা উদ্বোধনী জুটি গড়েছিল 2 ব্যাটার। তাদের এই ব্যাটিংটা থেকে আসলে জয়ের ভীত অলরেডি তো তৈরি হতে যাচ্ছে, এবং আয়ারল্যান্ড এই রানটা আসলে ডিফেন্ড করাটা আয়ারল্যান্ডের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। হোম কন্ডিশন, আয়ারল্যান্ড কখনো দেশের মাটিতে খেলেনি, বাংলাদেশের মাটিতে, সে ক্ষেত্রে আসলে ডিফিকাল্ট হতেই যাচ্ছে আয়ারল্যান্ডের কাছে। এবং পরবর্তী যা আপডেট থাকছে স্যার আমি অবশ্যই আপনাকে দিব। এই ছিল আমার কাছে আপাতত আপডেটস। ধন্যবাদ সঞ্জনা, আমাদের সঙ্গেই থাকবেন। চ্যাম্পিয়ন্স লিগের 5ম রাউন্ডের খেলায় বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরেছে পিএসজি। এদিকে 3 গোলের লিড নিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ফেইনুর্ডের বিপক্ষে ড্র করেছে ম্যান সিটি। আরেক ম্যাচে লেভানডস্কির জোড়া গোলে ব্রেস্টকে হারিয়েছে বার্সেলোনা। স্পোর্টিংকে 5-1 হারানোর রাতে গোল উৎসব করেছে আর্সেনাল। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের শিক্ষার্থীদের ওপর একতরফা হামলা করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পলিটেকনিক ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে হামলায় এনেছে বলে অভিযোগ করেছে বুটেক্সের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীদের চিকিৎসার দাবি জানায় তারা, পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। আর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি করে সামাজিক মাধ্যমে বুটেক্সের নারী শিক্ষার্থীদের নিয়ে কুৎসা বন্ধের দাবি করেছে বুটেক্সের শিক্ষার্থীরা।
বছরব্যাপী দুই ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে চাপে পড়ে নাকি হামাসকে একা করে ফেলতে হিজবুল্লাহর সাথে চুক্তি করল ইসরায়েল। লেবাননে যুদ্ধবিরতিতে সমঝোতার পর উঠছে এমন প্রশ্ন। হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে সফল হওয়াকে দোহাই হিসেবে দেখাচ্ছে তেল আবিব। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলে মোতায়েন করতে হবে লেবানিজ সেনাবাহিনীকে। এই শর্তকে লেবাননের দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর বন্দোবস্ত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পরপরই প্রতিবাদে রুখে দাঁড়ায় হিজবুল্লাহ। হামাসের সাথে একাত্মতা জানিয়ে 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি টার্গেটে হামলা চালিয়ে গেছে তারা। নেতানিয়াহু বাহিনী তেল আবিবে স্থল অভিযান শুরুর পরও পদাতিক সেনাদের বিরুদ্ধে লড়ে গেছে হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পেছনের কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তেল আবিবের তরফ থেকে মোটা দাগে 3টি কারণ বড় করে দেখা হচ্ছে। প্রথমত, ইরানের হুমকি মোকাবেলায় পূর্ণ নজর দেয়া। দ্বিতীয়ত, হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা ও বিপুল অস্ত্রভান্ডার ধ্বংসের কারণে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করে দিতে সক্ষম হয়েছে বলে দাবি তেল আবিবের। তৃতীয়ত, ইসরায়েলি সেনাদের বিশ্রাম দেয়া। মাসের পর মাস আলোচনা হয়েছে। এর মধ্যে ইসরায়েলের তরফে বড় সাফল্য হলো হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ধ্বংস। তাদের হয়তো সমঝোতা ছাড়া আর উপায় ছিল না। ইসরায়েলও কৌশলগতভাবে অনিশ্চয়তায় ছিল। গাজায় এত ধ্বংসযজ্ঞের পরও জিম্মিদের উদ্ধার করতে পারেনি। আন্তর্জাতিক মহলেও নিন্দা সমালোচনার শিকার। অনেক বিশ্লেষকই অবশ্য সাদা চোখে দেখতে চাইছেন না হিজবুল্লাহ ইসরায়েল চুক্তিকে। অনেকেই বলছেন হিজবুল্লাহকে যুদ্ধের বাইরে নিয়ে যাওয়ার আরেক অর্থ হতে পারে ইরানের প্রতিরোধ বলয়ে হামাসকে একা করে ফেলা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তির আওতায় লেবাননের দক্ষিণে দেশটির সেনা সদস্যদের মোতায়েনের কথা বলা হয়েছে, যে অঞ্চলটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। তবে কি প্রয়োজনে হিজবুল্লাহর বিরুদ্ধেই লড়তে হবে লেবানিজ সেনাদের? ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। দেখার আমন্ত্রণ রইল।